নমস্কার, আমি সৌভিক রয়, কনসালটেন্ট ফিজিক্যাল থেরাপিস্ট, রবীন্দ্রনাথ টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স, ইউনিট অফ নারায়ণ হেলথ, মুকুন্দপুর। আমরা আজকে আপনাদের সামনে আবার একটা সেশনে এসেছি। আর যেহেতু আজকে 8 সেপ্টেম্বর, আমরা সবাই জানি ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে হিসাবে পালন করা হয়। আমরা চাই জেনারেল পাবলিকদের মধ্যে একটু বেশি অ্যাওয়ারনেসটা ইমপ্রুভ করার জন্য, যাতে সবাই একটা পেন ফ্রি লাইফ লিড করতে পারে, যাতে কোয়ালিটি অফ লাইফটা যাতে ইমপ্রুভ করে। তার জন্যই আমাদের সাথে আজকে আছেন আমাদের এক্সপার্ট স্পিকার্স ডক্টর সূর্য উদয় সিং স্যার, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থোপেডিক্স অ্যান্ড ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। তার সাথে আছেন ডক্টর শামশাদ বেগম, আমাদের সিনিয়র ফিজিওথেরাপিস্ট, আর.এন. টেগোর, মুকুন্দপুর। আর সময় নষ্ট না করে আমি স্ট্রেট ম্যাডামের কাছে চলে যাচ্ছি। ম্যাডাম, আমরা জানতে চাইবো যে আমরা সবসময় দেখি কেউ না কেউ আমাদের কাছে আসছে। সারাদিনে যদি আমরা পেশেন্ট দেখি, তার মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট থাকে জয়েন্ট পেন নিয়ে, মেনলি হাঁটু ব্যথা, যার ফলে তাদের কোয়ালিটি অফ লাইফটা খুব হ্যাম্পার হয়, ডে টু ডে কাজ করতেও অনেক অসুবিধা হয়। কেউ খুবই খারাপ অবস্থায় আসে, আর কেউ খুব তাড়াতাড়ি চলে আসে যে মুহূর্তে তারা ডিসকমফর্টটা ফিল করে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি একটু আমাদের ভিউয়ার্সদের সামনে যদি বলেন অস্টিও আর্থ্রাইটিস ব্যাপারটা কী। দেখুন, অস্টিও আর্থ্রাইটিস মেনলি যেটা আমরা পড়েছি বা জানি সবাই, একটা ডিজেনারেটিভ জয়েন্ট কন্ডিশন হয়। মানে হাঁটুর ভিতরে হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে, ভিতরে যে আর্টিকুলার কার্টিগুলো, মানে জয়েন্টে আমাদের একটা কভারিং থাকে, যেগুলোকে আমরা আর্টিকুলার কার্টিলেজ বলি, আর সেইগুলো ক্ষয়ে যাচ্ছে। সেইগুলো ক্ষয়ে যাওয়ার কারণে আমাদের জয়েন্টের মধ্যে যে স্পেসগুলো থাকে ওইগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, জয়েন্টের ন্যারোয়িং হয়ে যাচ্ছে, মানে সরু হয়ে যাচ্ছে। তারপর জয়েন্টের এই জয়েন্টে দুটো হাড়ের ঘষাটা বেড়ে যাচ্ছে। এই ঘষাটা বেড়ে যাওয়ার কারণে পেশেন্টরা পেন ফিল করছে, পরের দিকে পেন ফিল করছে, মাঝে মাঝে সোয়েলিং হয়ে যায় ওনাদের জয়েন্টের কাছাকাছি, ঠিক আছে, রেডনেসও হয়ে যেতে পারে। তারপরে ধীরে ধীরে এই ওয়েট বিয়ারিংয়ের কারণে ওনাদের হাঁটাটা ধীরে ধীরে একটু খারাপের দিকে চলে যায়। তারপরে একদম লাস্টের দিকে মাঝের মধ্যে আপনারা দেখবেন পেশেন্টরা ভালো করে হাঁটতে পারছে না বা দাঁড়াতে পারছে না, বসা থেকে উঠতে ওনাদের অনেকটা সমস্যা হয়ে যায়, উঠে বসছে যখন তখন পেন হচ্ছে, ঠিক আছে। তো এইগুলো জিনিসগুলো তখন অস্টিও আর্থ্রাইটিসে আমরা দেখতে পাচ্ছি পেশেন্টদের ক্ষেত্রে। থ্যাংক ইউ ম্যাম। স্যার, এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে, যেটা আমরা ডে টু ডে লাইফে ফেস করি, যে একটা পেশেন্ট খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে এলো, প্রবলেম হলো, ডিসকমফর্ট হলো, হাঁটতে সকালে উঠে একটু প্রবলেম হলো, ডে টু ডে লাইফেই প্রবলেম হচ্ছে। আর অন্যদিকে কিছু পেশেন্ট আসছে যারা দিনের পর দিন ব্যথা সহ্য করছে, আর কখনো আবার ওষুধও নিচ্ছে, পেন কিলার্স নিচ্ছে কন্টিনিউয়াসলি, কেউ আবার ইঞ্জেকশনও নিচ্ছে। সেটা খুব লেটার স্টেজে আপনার কাছে এলো, যেখানে হাঁটাটা খুব খারাপ হয়ে গেছে, হাঁটুগুলো দেখেই মনে হয় যে বেঁকে গেছে, একটা বো লেগ হয়ে গেছে। সেই ক্ষেত্রে স্যার রিকভারিটা কীভাবে, ফিউচারে যদি সে কোনো ট্রিটমেন্ট নেয়, সেই ক্ষেত্রে কীভাবে ডিফার করে দুজনের মধ্যে? ধন্যবাদ সৌভিক। আমি এই জায়গাতে একটা জিনিস বলতে চাই, যখন আপনি দেরি করেন, হাঁটু আমি রিপ্লেস করে দিলাম, নতুন করে দিলাম, কিন্তু দেরি হওয়াতে কি হয়, পেশেন্টটা হাঁটাটা প্রায় বন্ধ করে দেয়, তাতে ওদের মাসলগুলো শুকিয়ে যায়। তো যে আপনার মাংস আর মাসল আছে সেটা তো কিন্তু রিপ্লেস করা যায় না, ওটা তো আপনার পুরনোটাই থাকবে। যখন আপনি অপারেশন করবেন, আপনার হাঁটু নতুন হলো, কিন্তু কোন পাওয়ারে হাঁটবেন? আপনি হাঁটু পাওয়ারে তো হাঁটেন না, আপনি তো হাঁটেন মাসলে পাওয়ারে, যেটা অলরেডি শুকিয়ে আছে। তো যখন আপনাকে রিহ্যাব করা হবে, যে রিহ্যাবটা আপনার, ধরুন যদি আপনি হেঁটে হেঁটে আসেন, তাহলে হাসপাতাল থেকে আপনি হেঁটে হেঁটে উইদাউট ইভেন সাপোর্টও চলে যেতে পারেন, ওয়াকারটাও লাগবে না, হেঁটে হেঁটে এলো, হেঁটে হেঁটে চলে গেলো। কিছু পেশেন্ট আছে যে 1 সপ্তাহের মধ্যে অফিসটাও জয়েন করেছে, আর কিছু লোকেদের আছে দাঁড় করাতে মাস 1.5 লেগে যাচ্ছে। তো আপনার ব্যাপারটা হচ্ছে মাসল বিল্ডিং করতে হয়, হাঁটার জন্য মাসল দরকার হয়। যেহেতু আপনি অনেকদিন হাঁটেন নেই বলে মাসলটা শুকিয়ে গেছে, এবারে যদি মাসল বিল্ড আপ করতে হয়, তাহলে যারা ইয়াং আছে তাদেরকে জিজ্ঞেস করুন কত জিম যেতে হয়, কত খাটতে হয়, কত খেতে হয়, তার পিছনে কত টাকা খরচ করতে হয়। যাদের বয়স হয়ে গেছে, তার মাসল বিল্ড আপ কত সময় লাগবে, সেই জায়গাতে ডিফারেন্স হয়, আউটকামটা পুরোই ডিফারেন্ট হয়ে যায়, একটা জিনিস। আর সেকেন্ডটা হচ্ছে, যদি দেরি করে আসে, তখন ওরা বেঁকে বেঁকে হাঁটে, বেঁকে বেঁকে হাঁটার জন্য তার কোমরে একটা ব্যথা শুরু হয়ে যায়। তো আমি হাঁটু তো রিপ্লেস করে দিলাম, কিন্তু কোমরে রিপ্লেস করার তো ব্যবস্থা এখনও অবধি নেই। সে হাঁটু নিয়ে হাঁটছে, নিচে গোড়ালিতে ব্যথা হচ্ছে, উপরে কোমরে ব্যথা হচ্ছে, তখনও হেঁটে ওই বেঁকিয়েই হাঁটছে। কি বলে সবাই, আরে অপারেশন তো করলাম, দেখুন এর জন্যই বলছিলাম অপারেশন করব না, করেছি, কি হচ্ছে, এখনও তো ব্যথা নিয়ে হাঁটছি।
মানে মানে চুল থেকে নখ অবধি কিন্তু ভালো হয় না হাঁটু পাল্টালে। তার আগে নিজেকে সুস্থ রাখতে হয়, এটা খুবই দরকার। আপনার টাইমিং খুব ইম্পর্টেন্ট আছে। আপনি ঠিক টাইমে করলেন। আমাদের দেশে কি আছে, যখন ওষুধ খেতে হবে তখন গরম সেক দিয়ে কাজ চালিয়ে নেয়, তারপরে যখন অপারেশনের দরকার হয় তখন ইঞ্জেকশন নেয়, তারপরে বিছানায় থাকে, সব কিছু শেষ হওয়ার পরে এসে অপারেশন করাতে। টাইমটা খুবই দরকার, না হলে আপনার কোমর ঠিক থাকবে, আপনার গোড়ালি ঠিক থাকবে, আপনার হাঁটুটাও ঠিক থাকবে, সপ্তাহখানেও কিন্তু আপনি ফেরত চলে যেতে পারেন নিজের কাজে যদি একটা টাইমে করান। ধন্যবাদ স্যার এতটা সুন্দরভাবে এটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের ভিউয়ার্সকে। নেক্সট কোয়েশ্চেনটা ম্যাডাম, যেমন স্যার বললেন যে এখানে মেন ইম্পর্টেন্সটা হচ্ছে মাসল বিল্ড আপ করার এট ভেরি আর্লি স্টেজ, যখন এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি যদি কাইন্ডলি বলেন আমাদের ভিউয়ার্সদেরকে, যে একটা ফ্রেজ তো আমরা শুনেই থাকি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক আছে, একটা আর্লি স্টেজে যেটা অ্যাপ্লিকেবল হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের পেশেন্টরা কি করবে, কি ফর্ম অফ এক্সারসাইজ করবে, সেটা যদি আপনি একটু ব্রিফলি ডেসক্রাইব করে দিন, যেটা আমরা পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ওনাদেরকে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি খুব একটা ভালো প্রশ্ন করেছেন। এবং স্যার যেটা বলেছে মাসেল উইকনেসের ব্যাপারে, এটা একদম ঠিক কথা বলেছেন স্যার। মাসেল খুবই উইক হয়ে যায় পেশেন্টদের, তখন এটা খুব জরুরি ফিজিওথেরাপি এক্সারসাইজের মাধ্যমে আমরা মাসেলকে স্ট্রেং করতে পারি। প্রিভেনশনে আমরা যেটা বলি সেটা হচ্ছে, দেখুন এখন সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের দিক থেকে হচ্ছে, অস্টিওআর্থারাইটিস হয়ে যাওয়ার পরে জয়েন্টে ওয়েট বেয়ারিংটা যখনই আমরা দিই তখন আমাদের ব্যথাগুলো বাড়তে পারে বা অসুবিধাগুলো হচ্ছে। তখন আমরা একটা মেইন প্রিভেনশন হচ্ছে ওবেসিটি প্রিভেনশন। ওয়েটটা কমানোটা খুব দরকার আছে। হ্যাঁ, ওয়েট বেড়ে গেলে তারপরে হাঁটুতে বেশি ওয়েট পড়বে, আবার হাঁটুতে কোমরের জয়েন্টগুলোতে, হিপের জয়েন্টগুলোতে, সবকটাতেই ওয়েট পড়ছে। সেখানে আমাদের ওয়েট কন্ট্রোল করা, ওয়েট ম্যানেজমেন্ট খুব জরুরি আছে। আর দু তিনটে জিনিস আছে, যেটা হচ্ছে যে যারা যারা স্পোর্টস অ্যাক্টিভিটি করছে, যে যারা যারা হাই ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিতে আছেন, যারা ফুটবল খেলছেন, ধরুন অন্যান্য স্পোর্টসে আছে যাতে ইম্প্যাক্ট অ্যাক্টিভিটিস হয়, সেইগুলোর ক্ষেত্রে আমি সেটা বলবো যে ওনারা ভালো করে ওয়ার্ম আপ করে বা কুল ডাউন করে যেগুলো মাঠে নামতে হয় সেগুলো এটা করতে হবে। শু ওয়্যার খুব ভালো করে পরতে হবে। ইভেন নর্মাল যারা আমরা অফিস ওয়ার্কে যারা রেগুলার যায়, যাদের অনেকক্ষণ দাঁড়ানোর কাজ থাকে, তো ওনাদের ক্ষেত্রেও আমরা বলবো যে ভালো শু ওয়্যার ইউজ করতে, যাতে কুশনিং এফেক্ট থাকে, যাতে শক অ্যাবজর্পশনটা ভালো হয়, সেটা খুব ইম্পর্ট্যান্ট আছে, যাতে হাঁটুতে বা হিপে আমাদের ওয়েট বেয়ারিংটা একটু নিয়ে নেয় শু ওয়্যারগুলো ভালো করে। তো সেটা ইম্পর্ট্যান্ট আছে। তাছাড়া আমাদের যে এই যে পশ্চার কন্ট্রোলটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যে বসে আছি যেভাবে, এই হাঁটুটা ভিতরে ঢুকিয়ে বসালে কি হবে, অস্টিওআর্থারাইটিস হলে বেশি 90 ডিগ্রি থেকে বেশি ভাঁজ করলে হাঁটুর উপরে বেশি স্ট্রেস পড়বে। তাতে আমাদের হাঁটুটা একটু ছড়িয়ে বসা, একটু সামনের দিকে করে রাখা বা 90 ডিগ্রিতে রাখা, এইগুলো করা উচিত। তারপরে হচ্ছে আমরা যে সিঁড়ি ওঠা নামা যারা বেশি করছেন তাদের সমস্যাটা দেখে বেশি বেড়ে যাচ্ছে, তো সিঁড়ি ওঠা নামা ওটা ম্যানেজমেন্ট করতে হবে। আর সারাদিনে কতবার উঠবেন নামবেন উনি ভালো করে ধরে, একটা সাপোর্ট লাগলে সাপোর্ট নেবে একটা, সেইগুলো করবেন। যদি হাঁটুতে আজকাল অনেকগুলো নি ওয়্যার্স বেরিয়েছে, সেগুলো আমরা দিই পেশেন্টকে পড়তে বলি, নি ক্যাপ না নি ব্রেস পড়তে বলি, তো ওইগুলো ইউজ করবেন। কিন্তু ওটা সবসময় ইউজ করাটা ভালো না, মাসল তাতে উইক হয়। কিন্তু কোনো সময় যখন সিঁড়ি উঠছেন বা ট্রাভেলিং করছেন আমরা ওটা অ্যাডভাইস করি। তো সেটা হচ্ছে একটা প্রিভেনশন, যেটাতে হাঁটুতে একটু স্ট্রেস কমাতে পারি আমরা। আর আরও যেরকম পেশেন্ট কেউ ওয়েট তুলছে, তো ওয়েট তোলার একটা পশ্চার আছে, যাতে হাঁটুটা খুব বেশি বেন্ড না করতে হয়, সেইগুলো শিখতে হবে একটা ভালোভাবে। যাদের অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে, যারা আমাদের কাছে আসছেন, আমরা ভালোভাবে তাহলে ট্রেন করে দিই যে কীভাবে উঠবেন, বসবেন বা কীভাবে ওয়েট তুলবেন। তো এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট আছে যে প্রিভেনশনে আমরা সেইগুলো অ্যাডভাইস করি পেশেন্টকে, এবং সেইগুলো আমরা বলে দিই যে এই প্রিভেন্ট করবেন, তাতে আপনার হাঁটুটা ভালো থাকতে পারে। থ্যাংক ইউ ম্যাডাম আপনার এটা ভালো করে এক্সপ্লেন করার জন্য। এবার আমরা নেক্সট ভিডিওতে দেখে নেবো যে কী ধরনের আমরা এক্সারসাইজ করতে পারি। হ্যাঁ, যদি কোনো পেশেন্টের অপারেশন প্রেসক্রাইব থাকে, সেই ক্ষেত্রে অপারেশনের আগে কিভাবে প্রিপেয়ার করব পেশেন্টের মাসলসগুলোকে, সারাউন্ডিং দ্য নিয়ের চারিপাশে যে মাসলসগুলো আছে তার স্ট্রেংথটা কীভাবে বাড়াবো, সেই ক্ষেত্রে কী ধরনের এক্সারসাইজ আমরা করতে পারি। যখন হাঁটু ব্যথার কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, প্রথমে আমাদের দেখতে হয় এই কোয়াড্রিসেপস মাসল যেটা দুর্বল হয়ে গিয়ে থাকে। প্রথমে আমাদের একটা রোল টাওয়েল নেওয়া উচিত এবং পেশেন্টকে
তার হাঁটুর তলায় এই রোল টাওয়েলটা দেওয়া উচিত। এবং আমাদের তরফ থেকে আমরা বলি যে আপনি পেশেন্টকে বলা হয় আপনি হাঁটুটা তলার দিকে চাপ দিন। পেশেন্ট যখন এটাকে জোরে চাপে তখন পায়ের পাতাটা নিজে নিজেই ওপর দিকে উঠে যায় এবং আমরা তখন বলবো পায়ের পাতাটা আপনার দিকে টানুন এবং যতটা সম্ভব এরমভাবে ওপর দিকে তুলে ধরে রাখুন। আস্তে আস্তে 10 পর্যন্ত গুনুন, 10 পর্যন্ত গোনা হয়ে গেলে আপনি এটাকে রিল্যাক্স করুন এবং 10 সেকেন্ড আপনাকে রেস্ট নেওয়া উচিত। অ্যাডিকুয়েট রেস্ট ইন বিটুইন এক্সারসাইজেস খুব প্রয়োজন। তারপরে আবার আপনি রিপিট করবেন। সময়কে বাঁচানোর জন্য আপনি দুটো হাঁটু একসাথেও ব্যায়াম করতে পারেন। যেরকম এই টাওয়েলটা যদি আপনি ভেতর দিকে ঢুকিয়ে দেন তাহলে পেশেন্ট চাপুন নিচে, একসাথে দুটো পা নিচের দিকে চাপছে, পায়ের পাতাটা তার নিজের দিকে টানছে এবং মনে মনে 1 2 3 4 ভাবে 10 পর্যন্ত গুনে 10 গোনা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে নিচের দিকে রেখে দিচ্ছে। 10 সেকেন্ড বিশ্রাম করার পর আবার পেশেন্ট সেম এক্সারসাইজটাকে রিপিট করছে। এটা হলো নাম্বার 1 এক্সারসাইজ। সেকেন্ড, আমরা এই বালিশটাকে বা এই তোয়ালেটাকে পেশেন্টের গোড়ালির তলায় রেখে দিই এবং পেশেন্টকে আমরা বলি গোড়ালিটাকে দিয়ে নিচের দিকে 90 ডিগ্রিজ ভার্টিক্যালি ডাউন প্রেস করুন এবং 10 সেকেন্ড ধরে রাখুন। 10 সেকেন্ড ধরে রাখার পর 10 সেকেন্ড রেস্ট নিন, আবার এই এক্সারসাইজটাকে রিপিট করুন। প্রথমে আমরা কোয়াড্রিসেপস মাসলসটাকে স্ট্রেনথেন করার চেষ্টা করি এবং তারপরে আমাদের যে হ্যামস্ট্রিং মাসল যেটা তলার দিক দিয়ে যাচ্ছে তাকে আমরা স্ট্রেনথেন করার চেষ্টা করি এই ব্যায়ামের দ্বারা। এই দুটো ব্যায়াম যখন হয়ে গেল তারপরে আমরা নেক্সট এক্সারসাইজের দিকে যখন যাব তখন পেশেন্টকে আমরা বলি সোজা পাটা ওপর দিকে আপনি তুলুন। আস্তে আস্তে পেশেন্ট 60 ডিগ্রিজ মতন পাটা ওপর দিকে তোলে এবং আস্তে আস্তে পেশেন্ট নিচের দিকে নামায়। এটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, হাঁটুটা যেন শক্ত করে পাটাকে তোলানো হওয়া উচিত যাতে কোনো রকমভাবে হাঁটুটা ড্রপ না খায়, যেটাকে আমরা এক্সটেন্সার ল্যাগ বলি। মাসেলের দুর্বলতা থাকার কারণে অনেক সময় বয়স্ক পেশেন্টরা যখন পাটাকে ওপর দিকে তোলেন তখন হাঁটুটা নিচের দিকে ভাঁজ হয়ে যায়, যেটা আমাদের প্রিভেন্ট করা দরকার। তারপরে পেশেন্টকে এরমভাবে 45 ডিগ্রিজ তোলার পর কিছুক্ষণ হাঁটুটাকে ধরে রাখা উচিত, যেটাতে এন্ডুরেন্সটা বাড়ে। যার পক্ষে সম্ভব মিনিমাম 10 সেকেন্ডস মনে মনে 1 2 3 4 করে 10 পর্যন্ত গুনে আস্তে আস্তে পেশেন্ট নিচের দিকে নামিয়ে দেবে এবং অ্যাডিকুয়েট রেস্ট মানে রেস্ট নেবে 10 সেকেন্ড, আবার সেম এক্সারসাইজ রিপিট করবে। প্রথমে ডান পা, তারপরে পেশেন্ট বাঁ পাটা করবে। এরপরে যে এক্সারসাইজেসগুলো চলে আসছে বেশিরভাগ ক্ষেত্রেই হাঁটু ভাঁজ করতে গিয়ে একটা ব্যথা যন্ত্রণা দেখতে পাওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে আমরা হাঁটু ভাঁজ করাটা বন্ধ করে দেবো। তাই জন্য আমাদেরকে আস্তে আস্তে পেশেন্টকে বলতে হবে আপনি আস্তে আস্তে হাঁটুটা ভাঁজ করুন, ভাঁজ করুন। আস্তে আস্তে পেশেন্টের পক্ষে যেটুকুনি সম্ভব সে হাঁটুটাকে ভাঁজ করবে, আবার আস্তে আস্তে হাঁটুটাকে সোজা করে দেবে। যত জায়গায় ব্যথা হচ্ছে তত দূর যাবে, তারপরে আস্তে আস্তে আবার সোজা করে দেবে। এই এক্সারসাইজেসগুলো করার পর জেন্টাল অ্যাঙ্কেল টো মুভমেন্ট মানে পায়ের পাতাটাকে ওপর নিচে করা উচিত, তাতে রক্ত চলাচলটা বাড়ে। এইগুলো হলো কিছু সিম্পল এক্সারসাইজেস যেগুলো আমরা পেশেন্টকে সোজা শুইয়ে করি। এইবার পেশেন্টকে আমরা যে হিপ মাসল আছে তার স্ট্রেনথেনিং করার জন্য পেশেন্টকে আমরা পাশ ফিরতে বলি। আপনি একটু দয়া করে পাশ ফিরুন। এইভাবে পেশেন্ট পাশ ফিরে পাটাকে ওপর দিকে তুলবে এবং আস্তে আস্তে পাটা নিচের দিকে নামাবে। এতে আমাদের অ্যাবডাক্টর মাসলস যেগুলো হিপের থাকে সেগুলো গ্র্যাজুয়ালি স্ট্রেনথেনিং হয়। আবার আস্তে আস্তে ওপরে তুলুন এবং নিচের দিকে নামান। খুব আস্তে আস্তে পেশেন্ট ওপরে তুলবে এবং আস্তে আস্তে পেশেন্ট পার দিকে নিচের দিকে নামাবে। এইবার এটা হয়ে যাওয়ার পর আমরা পেশেন্টকে উগুর হয়ে শুতে বলি। আপনি উগুর হয়ে যান। উগুর হয়ে শোয়ার পর খুব ইম্পর্ট্যান্ট দুটি এক্সারসাইজ। প্রথম হলো হাঁটুটাকে পেছন দিকে ভাঁজ করা এবং সোজা করা। সময় বাঁচানোর জন্য দুটো হাঁটু একসাথে ভাঁজ করা যেতে পারে। আমরা পেশেন্টকে ইনস্ট্রাকশনস দিই যাতে আপনি দুটো হাঁটু একসাথে ভাঁজ করবেন এবং সোজা করবেন। যার যদি কোনো রেস্ট্রিকশনস থাকে, কোথাও কোনো ব্যথা থাকে, ততদূর নিয়ে যাবেন যতদূর ব্যথা করছে না, কিন্তু বন্ধ করাটা উচিত হবে না। এটা 10 বার করার পর আমরা পেশেন্টকে বলবো পুরো পাটাকে হাঁটু ভাঁজ না করে ওপর দিকে তোলার। ঠিক যেরকমভাবে আমাদের ইনি পেশেন্ট ডেমনস্ট্রেশন করছেন এভাবে পাটা ওপরে তুলবেন, তুলে ধরে রাখবেন। 1 2 3 4 10 পর্যন্ত গুনবেন এবং আস্তে আস্তে পাটাকে নিচের দিকে নামিয়ে দেবেন। প্রথমে 10 বার করবেন এই পাটা, তারপরে আবার ওই পাটা করবেন।
আপনারা দেখে নিলেন যে আমরা অপারেশনের আগে বা জেনারেলি কি কি এক্সারসাইজ করতে পারি আর্থ্রাইটিসটাকে অ্যাডভান্স স্টেজে নিয়ে যাওয়ার থেকে বাঁচানোর জন্য। এবার আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব যে একটা পেশেন্টের অপারেশন হয়ে গেছে, তারপরে আমরা কি কি এক্সারসাইজ স্টার্ট করব আর ফার্দার কিভাবে মাসল স্ট্রেংথটাকে আরও বাড়াতে পারি সেই ক্ষেত্রে কাইন্ডলি দেখে নিন। থ্যাংক ইউ সৌভিক। আমাদের সামনে যিনি পেশেন্ট আসে তার হাঁটু রিপ্লেসমেন্ট হয়ে গেছে। হাঁটু রিপ্লেসমেন্টের ঠিক 4-5 ঘন্টা পরে যখন পেশেন্টকে বেডে দেওয়া হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল পেশেন্টকে আমরা যেটা বলি পায়ের পাতাটাকে ওপর নিচে করুন। আপনি একটু দয়া করে পায়ের পাতাটা ওপর নিচে করুন, তাতে আমরা চেক করি যে পেশেন্ট পায়ের পাতাটা ওপর নিচে করতে পারছে এবং তার রক্ত চলাচলটা ভালো হয়। নেক্সট অ্যাজ সুন অ্যাজ পসিবল 24 ঘন্টা আমরা পেশেন্টকে রেস্ট দিই। 24 ঘন্টা পরে যে এক্সারসাইজেসগুলো আমরা আগে আপনাকে দেখিয়েছি, যেরকম তোয়ালেকে হাঁটুর তলায় দিয়ে চাপ দেওয়া, গোড়ালির তলায় তোয়ালে দিয়ে চাপ দেওয়া, পাটাকে সোজা ওপর দিকে তোলা, পাটাকে বাইরের দিকে নিয়ে যাওয়া, সেম এক্সারসাইজেস গ্র্যাজুয়ালি স্টার্ট করা হয়। কিন্তু এখন তফাৎটা হয় যে অপারেশন হয়ে গিয়ে থাকবে, পেশেন্টের একটা যন্ত্রণা আছে এবং পেশেন্ট আপনার সাথে খুব বেশি কোঅপারেট করতে পারে না। সেই জন্য পেশেন্টের কনফিডেন্স লেভেলটাকে গেইন করে নেওয়া, তার সাথে কথা বলে তাকে বুঝিয়ে এবং একটা প্রি অপারেটিভ অপারেশনের আগে তাকে একটা এডুকেশন টিচিং প্রোভাইড করলে আমরা পেশেন্টের সহযোগিতাটা অনেকটাই পেয়ে থাকি। এইবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হাঁটু রিপ্লেসমেন্টের পরে একটা পেশেন্টের ড্রেন লাগানো থাকে, সেটা কোয়াইট নর্মাল, এবং একটা এখানে বড় ব্যান্ডেজ করা থাকে, তার ব্যথা যন্ত্রণা থাকে, সেইগুলোকে ওষুধের মাত্রায় গ্র্যাজুয়ালি কমানো হয়, কিন্তু বেশি মাত্রায় ওষুধ আমরা প্রয়োগ করতে পারি না। এক্সারসাইজ করতে করতে তার ব্যথা যন্ত্রণাটাকে আস্তে আস্তে কমানো সম্ভব। জেনারেলি পেশেন্ট আমাদের সাথে 3 দিন অবধি অপারেশনের পর হসপিটালে থাকে এবং 24 ঘন্টা পর তাকে হাঁটানো হয় ওয়াকারের সাহায্যে, এবং 3-4 দিন পরে পেশেন্ট গ্র্যাজুয়ালি বাড়ি চলে যায়। এই 3-4টে দিন আমরা খুব হালকা এক্সারসাইজ করি এবং পেশেন্টকে খুব বেশি জোর জবরদস্তি কিছু হাঁটু ভাঁজ করা হয় না। আমি কিছু ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। হাঁটু ভাঁজটা খুব ইম্পর্ট্যান্ট, যেটার ওপর নির্ভর করে পেশেন্টের পোস্ট অপারেটিভ সাকসেসটা। আপনার হাঁটা চলা, সিঁড়ি ওঠা নামা, কোনো জায়গায় রিক্সা করে চাপছেন, রিক্সায় উঠছেন, গাড়িতে উঠছেন, আপনার যদি হাঁটু ভাঁজ ঠিকঠাকভাবে না হয় তাহলে আপনার কিন্তু একটা প্রবলেম রয়ে গিয়ে থাকে। অ্যাজ সুন অ্যাজ পসিবল পেশেন্টকে আমরা জেন্টলি হাঁটু ভাঁজ করতে বলি। আপনি হাঁটুটা আস্তে আস্তে ভাঁজ করুন। যতটা সহজ এখানে দেখাচ্ছে ততটা সহজ থাকে না, পেশেন্ট এইটুকুনি হয়তো ভাঁজ করতে পারে, আবার আস্তে আস্তে তাকে বলা হয় সোজা করুন। প্রত্যেক 2 ঘন্টা থেকে 3 ঘন্টা অন্তর অন্তর পেশেন্টের উচিত গ্র্যাজুয়ালি আস্তে আস্তে হাঁটুটাকে ভাঁজ করা এবং আস্তে আস্তে হাঁটুটাকে সোজা করা। এইভাবে প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর অন্তর এটা প্র্যাকটিস করলে ভালো হয়। এইবার এই পেশেন্টটি মনে করুন বাড়ি চলে গেল। বাড়ি চলে গেলে সবসময় আপনার একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের প্রফেশনাল হেল্প নেওয়াটা খুব দরকার। এরকম দেখা গেছে যারা প্রফেশনাল হেল্প নেয় না বা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টকে হায়ার করতে পারেনি, তারা কিন্তু একটা খুব সমস্যার মধ্যে পড়েছেন এবং তারা পরবর্তীকালে আমাদের ওপিডিতে আমাদের ডাক্তারবাবুরা আমাদের দেখে বলে থাকেন বা তাদের নানা রকম সমস্যা হয়ে থাকে, কমপ্লিকেশনস মেনলি হলো হাঁটু ভাঁজ হয় না। তাই জন্যে প্রফেশনাল হেল্প নিশ্চয়ই আপনারা নেবেন এবং আমরা প্রফেশনালি গ্র্যাজুয়ালি আমরা জানি টেকনিক্স কীভাবে হাঁটু ভাঁজ করা হয়। তার মধ্যে একটি টেকনিক যেটা আমরা কোয়ালিফাইড ফিজিওরা ইউজ করি, 90-90 পজিশন, এইভাবে পেশেন্টকে শোয়ানোর পর আস্তে আস্তে হাঁটুটাকে এইভাবে ভাঁজ করার চেষ্টা করা হয়। যেটুকুনি পেশেন্ট পারে সেইটুকুনি করা হয়, বা আস্তে আস্তে তার পেছনে একটু আমরা প্রেশার দিই। প্রেশার দিলে একটু ব্যথা হতে পারে, কিন্তু যেমনি আমরা এটাকে আবার সোজা করে দেবো ব্যথাটা অ্যাবসলিউটলি নর্মাল হয়ে যাবে, তাই জন্য কোনো চিন্তা নেই। যখন স্টিচ রিমুভ করে দেওয়া হলো, ঘা শুকিয়ে গেছে, তারপরে আমরা ক্রায়োথেরাপি মানে বরফের সাহায্য নিতে পারি। বরফ আপনাকে একটা লোকাল অ্যানেস্থিশিয়া মানে জায়গাটাকে অবশ করে দেবে এবং তার সাথে সাথে আপনার ব্যথা যন্ত্রণা ফোলাটাকেও খুব আস্তে আস্তে ঠিক করে দেওয়ার এফেক্ট একটা ক্রায়োথেরাপির আছে। এবার আমরা যেটা করে থাকি সেলফ এক্সারসাইজেস, যেরকম আমি আপনাদের দেখাই, এরকম একটা লম্বা তোয়ালে, গামছা বা আপনি একটা চাদর নিতে পারেন, যেটাকে পেশেন্টের ঠিক পায়ের তলার অংশতে গোড়ালির ঠিক ওপর দিকে এইভাবে আপনি বেঁধে দেবেন। বেঁধে দিয়ে পেশেন্টের এই দুটো যে এন্ড আছে, এই দুটো শিরা, এটাকে পেশেন্টকে ধরতে বলবেন এবং আস্তে আস্তে পেশেন্টকে বলা হবে হাঁটুটা ভাঁজ করা। যেটুকুনি সে পারছে সেটুকুনিই করবে, খুব ফোর্সফুলি দরকার নেই। আবার আস্তে আস্তে হাঁটুটাকে সোজা করা। এইভাবে দিনে যদি 3 থেকে 4 বার করা হয়
তাতে দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যেই পেশেন্ট কিন্তু অনেকটা বেশি, আবার একবার করুন, কনফিডেন্ট হয়ে যাচ্ছে যে কিভাবে হাঁটু ভাঁজ করতে হয় এবং সোজা করতে হয়। এটা একটা খুব ভালো মেথড যেটা পেশেন্ট সেলফ এক্সারসাইজ করার সময় করতে পারে। এবার আমরা আসছি আর একটা নতুন টেকনিকে, যেটাও কিন্তু পেশেন্ট নিজে নিজে করতে পারে। যদি পেশেন্টের ব্যথা যন্ত্রণা কমে গিয়ে থাকে, আমরা পেশেন্টকে বলি হাঁটুটা ভাঁজ করে 2 হাত দিয়ে ধরে তার বুকের কাছে টানা। যদি খুব ওবিজ মানে খুব মোটাসোটা পেশেন্ট হয়, সেই ক্ষেত্রে তার পক্ষে হয়তো এটা টানা সম্ভব নয়, কিন্তু রোগা পেশেন্ট, একটু শরীর স্বাস্থ্য ভালো, সেই ধরনের পেশেন্ট কিন্তু এই এক্সারসাইজটাও আফটার 15-20 ডেজ খুব ভালোভাবেই করতে পারে এবং সোজা করে দেওয়া। আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার বুকের কাছে হাতটাকে টেনে নিয়ে গিয়ে ধরে রাখা। ফিজিওথেরাপিস্ট তাকে একটু হেল্প করতে পারে, প্রেস করতে পারে এবং সোজা করে দেওয়া। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতাতে 30 দিন প্রপার ফিজিওথেরাপি করলে পেশেন্টের হাঁটু 125 থেকে 130 ডিগ্রি অবধি ভাঁজ করা যথেষ্ট সম্ভব এবং তারা অ্যাবসলিউটলি নর্মাল লাইফ লিড করতে পারে, ইনক্লুডিং স্টেয়ার ক্লাইম্বিং, সিঁড়ি ওঠা নামা এবং যাবতীয় সব কিছু। আর একটা জিনিস পেশেন্ট নিজে নিজে করতে পারে, আপনি একটু বসুন পা ঝুলিয়ে। এবার মনে করুন এই পাটার অপারেশন হয়েছে, তখন পেশেন্ট এই পাটাকে ভেতর দিকে ভাঁজ করবে আর এই পাটা দিয়ে এটাকে সাহায্য করবে নিচের দিকে নিয়ে যাওয়ার। নিজে নিজেই হাঁটুটা দিয়ে ভাঁজ করবে, কিছুক্ষণ ধরে রাখবে, 1 2 3 4 10 গুনবে এবং 10 গোনা যেমনি হয়ে যাবে তখন আস্তে আস্তে পেশেন্ট এটাকে ছেড়ে দেবে এবং এই পাটা আস্তে আস্তে ওপর দিকে তুলবে। ওপর দিকে তুলে এবং এরমভাবে ধরে রাখবে, পায়ের পাতাটা নিজের দিকে টানবে। এটাকে আমরা ডাইনামিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ বলি। এই যে কোয়াড্রিসেপ মাসেলের স্ট্রেংথ মানে শক্তিটাকে বাড়ানোর জন্য এই পার্টিকুলার এক্সারসাইজটা সাহায্য করে। এবং আবার সেটাকে গ্র্যাজুয়ালি 10 গোনা হয়ে গেল, নিচের দিকে নামালো, আবার অন্য পাটা দিয়ে এটা নিজে নিজে নিচের দিকে ভাঁজ করলো। যখন ফিজিওথেরাপিস্ট নেই সেই মুহূর্তে এই এক্সারসাইজটা করলে সে নিজে নিজে সেলফ এক্সারসাইজের মাধ্যমে হাঁটুটাকে অনেকটাই সহজ করে দিতে পারে। আমাদের মাথায় রাখতে হবে এখানে স্টিচ থাকে, সেই স্টিচটা 15 দিন পরে ডাক্তারবাবু দেখার পর সেই স্টিচটাকে ওনারা কেটে দিয়ে থাকেন। তারপরে এই এক্সারসাইজগুলো আমরা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়াতে পারি। ইনিশিয়াল স্টেজে একটু আস্তে আস্তে করা আমাদের উচিত, যাতে স্টিচের হিলিংতে কোনো রকম এফেক্টেড না হয়। থ্যাংক ইউ স্যার। আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। আমরা ওপিডিতে যখন পেশেন্ট দেখি, অনেক সময় আমরা দেখি যে পেশেন্টরা যারা বাইরের থেকে নি রিপ্লেসমেন্ট করিয়ে এসছেন খুব ভুলভাবে আবার আমাদের সামনে হেঁটে আসছেন, বা অন্যভাবে বলতে গেলে ওদের কোয়ালিটি অফ লাইফটা সেভাবে অতটা ওরা ফিরে পাননি যেটা এক্সপেকটেশন থাকে। তার কারণটা কী স্যার? মানে কিসের জন্য নি রিপ্লেসমেন্ট হলো, তার সত্ত্বেও পেশেন্ট আবার ভালোভাবে হাঁটতে পারছে না, যার জন্য পেশেন্ট অপারেশনটা করলো, সেই পেনটাও যাচ্ছে না, হাঁটুতেও সেই কমফর্ট লেভেলটা আসছে না, তার পেছনে কি কারণ হতে পারে? ধন্যবাদ সৌভিক। আমি এই জায়গাতে বলি, দেখুন এমন না কি সার্জন খারাপ হয়েছে কিংবা সার্জারি খারাপ হয়েছে, সব থেকে বড় ব্যাপার আছে এখানে রিহ্যাবিলিটেশন, যে দূরে থেকে ফলো আপটা। আপনি এখান থেকে অনেক দূরে চলে গেলেন, ঠিক আছে, কয়েক হাজার কিলোমিটার দূরে আপনি গিয়ে অপারেশনটা করে নিলেন, কতবারে পেশেন্টটাকে দেখাতে পারেন। এখানে কি হয়, ডক্টর প্রত্যেক স্টেপটাকে ফলো করে, 15 দিনে অন্তরে দেখে, 7 দিনে অন্তরে দেখে, তারপরে 1 মাসে অন্তরে দেখে। আর সব থেকে ইম্পর্টেন্ট হয় তার জানাশোনা ফিজিওথেরাপিস্ট কিন্তু বেশি ভাগরা যায় পাঠায়, তার মাধ্যমে কিন্তু পেশেন্টের খোঁজ খবরটা নিতে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট হয় বুড়োদের অপারেশন হয়, তার একটা মোটিভেশন, ব্যায়াম করতে গেলে তো ব্যথা হয়, সেই মোটিভেশন কার থেকে পাবে? ও ডক্টর কাছ থেকে পায়। ও ওকে ডাকবে, বলবে, বোঝাবে, আবার যদি না হয় আবার ফিজিওথেরাপিস্ট পাঠাবে, আবার ডাকবে, বলবে, বোঝাবে। সেটা হয় একটা জিনিস। ফলো আপে ভাবটা হয়। সেকেন্ডটা হয় ওই যে কানেকশন হয় ডক্টর অ্যান্ড ফিজিওথেরাপিস্ট। এখানে কি হয়, বেশিরভাগরা ফিজিওথেরাপিস্ট আর ডক্টর কানেক্টেডই থাকে, আর যদি নাও থাকে তাহলে ওরা কিন্তু ব্রিফিংটা দিতে থাকে, কথা বলতে থাকে। থার্ড হয়, আপনি কোনো প্রবলেম হলো, এইবারে আপনি যেতে পারছেন না, সেই প্রবলেম ছোট্ট থেকে শুরু হয়ে বড় হয়ে গেল, তখন রেজাল্টের উপরে হ্যাম্পার করে। এখানে কী হবে, একটা ছোট্ট প্রবলেম হলো, রাত্রে প্রবলেম হলো, সকালে আপনি চলে এলেন, সেটা তো আপনি একটা 1000 কিলোমিটার দূরে আপনি করতে পারবেন না। আরও একটা কারণ আছে, 1000 কিলোমিটার আপনি দূরে গেলেন, খুব নাম শুনে চলে গেলেন, ওখানে দেখা গেল একটা সার্জনের নামে আজকে 40টা সার্জারি, 50টা সার্জারি একদিনে হয় তাদের নামে। তো আপনি নিজে মানুষ হিসাবে বুঝতে পারেন ওই 40টা 50টা সার্জারির মধ্যে ও কটা নিজে করবে কিংবা কটা নিজে দেখতে পারবে, হিউম্যানলি পসিবল নয়। তার মানে কে কোনটা করছে, কত হাত কী আছে, সেইগুলো অ্যাফেক্ট করে। তো বেস্ট হয় যদি ফ্যাসিলিটি থাকে তাহলে নিজের নিয়ার বাই বাড়িতে করানোটা। আর যাদের খুবই হয় কি ওখানে সেরকম ফ্যাসিলিটি আছে, থাকতে পারবে, মাস 2-3 রিহ্যাব পিরিয়ড অবধি, সেটা করা যেতে পারে। প্রেফারেবলি
আমি আশা করি যদি কোনো বেশি সমস্যা না হয় তাহলে নিজের সিটিতে করাটা বেটার হয়। থ্যাংক ইউ স্যার, ডাউটসগুলো ক্লিয়ার করার জন্য। আশা করি আমাদের ভিউয়ার্সরা অনেকটাই সুবিধা পাবেন এই আমাদের আজকের সেশনটা দেখার পর। ম্যাডামকেও থ্যাংক ইউ জিনিসগুলো একটু ভালো করে ইলাবোরেট করে বলার জন্য। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একটা পেন ফ্রি লাইফ লিড করবেন। নমস্কার।